বুকের ভেতরটা কাঁপছে ক্ষণে ক্ষণে, কোনো এক অপ্রিয় সংসার আশঙ্কায় মাথার ভেতর ফাঁকা হয়ে যাচ্ছে। নতুন কোনো কি শোনার জন্য প্রস্তুত হতে হবে তার। এই ভাবনায় সারারাত ঘুম হয়নি তার, পেটে কিছুটি পড়েনি। গতরাতের কথাটা ভাবতে নিঃশ্বাস আটকে আসছে তার। গতকাল সাজ্জাতের ওখান থেকে ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল। ফেরার আগ মুহূর্তে মায়া গিয়েছিল বাথরুমে। মিনিট দুয়েক পর বেরিয়ে সে চোখের সামনে যা দেখে তাতে সে বড়সড় একটা ধাক্কা খেয়ে বসে। অসীমকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে মেধা নামের সুন্দরী রমণী। শাড়ির আঁচল সরে গিয়ে উন্মুক্ত হয়ে আছে তার পিঠ। বারবার কিছু একটা বলে কান্নায় ভেঙে পড়ছে মেধা। কথা জড়িয়ে যাচ্ছে বলে স্পষ্ট বোঝা যাচ্ছিল না। ওই সময়টা সবচেয়ে কঠিন মনে হয়েছে মায়ের কাছে। সে কি করবে বা তার কি করা উচিত সে বুঝে উঠতে পারছিল না বলে ওভাবেই দাঁড়িয়ে থাকে সেকেন্ড কয়েক। হঠাৎ চট করে নিজেকে ছাড়িয়ে নিয়ে দ্রুত চলে যায় মেধা। অসীমকে মায়াকে দেখে অসীম শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে, কথা হারিয়ে যায় তার মুখে। পিনপত নীরবতা বিরাজ করে কয়েক মুহূর্তের জন্য। তার ওপর আর কেউ কারোর সাথে একটা কথা বলতে সাহস করেনি। বাড়ি আসার পরও যে যার মতো দূরত্ব বজায় রেখে চলেছে। পিছন থেকে হঠাৎ রুমকি এসে মায়াকে ডাকে, আপা কি করছেন একা একা? মায়া ঘুরে দাঁড়ায় রুমকিকে দেখে। কিছু না রুমকি। আপা আপনার কি মন খারাপ? না মন খারাপ না রুমকি, বাড়ির সবার কথা খুব মনে পড়ছে তো, তাই একটু খারাপ লাগছে। কতদিন হয়ে গেল সবাইকে দেখি না। অসীম ভাইকে বইলে ঘুরে আসুন, ভালো লাগবে। আপনার ওই যে বান্ধবী কি যেন, তার সাথেও দেখা হবে, মন হালকা হবে। কলির কথা মনে পড়তেই বুকটা হাহাকার হয়ে ওঠে মায়ার। কেমন আছে অভাগা মেয়েটি, তার প্রাণের সখী? কিভাবে কাটছে তার দিন? কে জানে তার উপর কি অত্যাচারগুলো চলে এখনো, কিভাবে সব সামাল দেবে বেচারি। কথার এক পর্যায়ে হঠাৎ অসীম ছাদে চলে আসে, নিঃশব্দে এসে মায়ার পাশে দাঁড়ায়। সেভাবে দাঁড়িয়ে থাকে খানিকক্ষণ। হঠাৎ রুমকি দেখে ফেলে। কিরে এখানে কি করছিস তুই? তোকে কখন থেকে মা খুঁজে আসছে, তাড়াতাড়ি নিচে যা। কিন্তু খালা আম্মা তো মাকে নিয়ে একটু আগেই বড় বাজারে গেছে, আমাকে বলছে মায়া আপার সাথে থাকতে। ও হ্যাঁ, অনেকক্ষণ আগে খোঁজ করছিল, একবার বলতে ভুলে গিয়েছিলাম। এখন তাহলে তুই গিয়ে দেখতো ওরা আসলো কি না। না অসীম ভাই, ওদের আসতে দেরি হবে বলেছে, গেল তো মাত্রই। অসীম বিরক্ত হয়ে চোখ রাঙিয়ে রুমকিকে ইশারে চলে যেতে বলে। রুমকিও ও আচ্ছা বলে চলে যায় ছাদ ছেড়ে। বেশ কিছুক্ষণ অসীম দাঁড়িয়ে থাকে চুপচাপ, তারপর গলা খ্যাঁকড় দিয়ে কেসে ওঠে মায়ের সামনে দাঁড়ায়। তুমি যা ভাবছ তেমন কিছু না মায়া। মায়া কিছু বলে না, ঠায় দাঁড়িয়ে থাকে। অসীমের কণ্ঠস্বরটা যেন বড্ড অচেনা শোনাচ্ছে। কি বলতে চায় এই মানুষটা? শুনতে খুব ইচ্ছে করছে মায়ার, কিন্তু কোনো এক কারণে তার কণ্ঠস্বর ভীষণ ধারালো লাগছে। মায়াবতী, রাগ করে আসছো নিশ্চয়ই, খুব খারাপ ভাবছো আমাকে তাই না? কিছু একটা বলো মায়া, নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছে। মায়া অসীমের দিকে ঘুরে দাঁড়িয়ে মাথা নাড়িয়ে কাঁপা কাঁপা গলায় বলে, আপনি কি মেধাকে ভালো? তারপর টুকো বলতে পারে না মায়া, চোখ বেয়ে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ে, থর থর করে কাঁপতে থাকে। অসীম হতভম্ব হয়ে যায়, কতটা কষ্ট পাচ্ছে মায়া বিশ্বাস হচ্ছে না তার। হুট করে এমন একটা পরিস্থিতি ঘটে যাবে সে বুঝে উঠতে পারেনি। তবে কোনো একদিন যে এমন একটা প্রশ্নের সম্মুখীন হতে হবে সে জানত, কিন্তু এর উত্তর কি হবে সেটা সে জানে না। সে মেধাকে ভালোবাসে কথাটা ঠিক এমন নয়, ভালোবাসত কোনো এক সময়, তবে সেটা সম্পূর্ণ ভুল ধারণা ছিল তার। এটা শুধুমাত্র একটা ছেলে মানুষের অতীত ছাড়া আর কিছুই না। ভালোবাসার ভালো লাগার আবেগটা সম্পূর্ণ ভিন্ন। সে কি করে মায়াকে বোঝাবে? অসীম চট করে নিজের কাছে টেনে নেয় মায়াকে, শক্ত করে জড়িয়ে ধরে থাকে। বুকের ভেতরটা কাঁপছে তার নিজেরও। কি করে বুঝাবে সে এই নিষ্পাপ সরল মেয়েটিকে, যে মানুষটি তার সমস্ত অস্তিত্ব জুড়ে বসবাস করছে?
সে মায়া ছাড়া অন্য কেউ না। মেধার কথাটা বলবে বলবে করেও কেন সে বলল না? বড্ড ভুল হয়ে গেছে। তুমি আমাকে ভুল বলছো না মায়াবতী? ওই সময় হুট করে মেধা এসে আমাকে জড়িয়ে ধরে। আমি বুঝে ওঠার আগেই তুমি চলে আসো সেখানে। ওই অবস্থায় দেখে কিনা কি ভাবছো, কি যে ভেবে বসে আছো? এখানে আমার কোনো দোষ নেই মায়া। ও শুধুমাত্র আমার ভালো বন্ধু। হ্যাঁ, ও আমাকে পছন্দ করে, এছাড়া বেশি কিছুই না মায়া। মায়া চোখ তুলে তাকায়, তার চোখ ভর্তি পানি গাল বেয়ে গড়িয়ে গড়িয়ে পড়ছে। সারা মুখ চোখ কান্নায় মাখামাখি। অসীম বুকের ভেতরটায় সূক্ষ্ম ব্যথা অনুভব করে। অপরাধ বোধ ঘিরে ধরে চারপাশ থেকে। আপনি কি মেধাকে পছন্দ করেন না? শুধু শুধু মায়ের কথা রাখতে কেন বিয়ে করলেন আমাকে? আমার কারণে আপনি আর মেধা দুজনে এখন কষ্ট পাচ্ছেন। এভাবে বলো না মায়া। আমি ওকে পছন্দ করি না। আমরা একসাথে পড়াশোনা করেছি, একসাথে চলাফেরা করেছি, সম্পর্ক ভালো। হ্যাঁ, আমি আগে ওকে পছন্দ করতাম, তবে বিশ্বাস করো সেভাবে না। আমি তোমাকে সব বলতে চেয়েছিলাম, যদি ভুল বোঝো এই ভেবে আর বলা হয়ে ওঠেনি। এখানকার পরিবেশটা আলাদা মায়া। দীর্ঘদিন একই সাথে ওঠা বসা করতে করতে ভালো লাগা বিষয়টা কাজ করতেই পারে। মানুষের জীবনেতে এমন কিছু না কিছু অতীত থাকতেই পারে, সেটা স্বাভাবিকভাবে দেখা উচিত। কিন্তু সেই স্বাভাবিক বিষয়টা যদি তোমার কাছে অস্বাভাবিক কিছু মনে হয়, তুমি যদি এসব অপরাধের দৃষ্টিতে দেখো, আমার থেকে দূরে চলে যাও। সেই ভেবে আমি তোমাকে কিছু বলিনি। মায়ার যেন সব এলোমেলো লাগছে। চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নেয় বুকে হাত দিয়ে। অসীমের থেকে 2 কদম পিছিয়ে মুখ ফিরিয়ে নিয়ে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকে রেলিং ধরে। ওকে পছন্দ করতেন তাহলে নিশ্চয়ই আমার জন্য বিয়ে করতে পারেননি। নিজের পছন্দের কথা মাকে বলে তার সিদ্ধান্ত গ্রহণ করে নিয়ে আজ আমাকে অপরাধী করে দিলেন। নিজের ভালোবাসার মানুষটিকে বিয়ে করেছি, আর কোনো কষ্ট ছাড়াই সেই মানুষটিকে যখন আপনা আপনি মায়ের পছন্দ করা পাত্রী হয়ে গেল, তখন তার সিদ্ধান্ত গ্রহণ করে নেওয়াটা তো চরম সৌভাগ্য হয়ে দাঁড়ালো, তাই না? অসীম বলে, বুঝতে পারছো না? ঠিক আছে, এখন ঘরে চলো। তুমি কিছু খাওনি মায়া, শরীর খারাপ করবে। মেধাকে নিয়ে সব বলবো তোমাকে, কথা দিচ্ছি। সব শোনার পর তুমি ঠিক বুঝতে পারবে, সব ভুল ভেঙে যাবে তোমার। তারপর যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। চলো এবার। অসীম নিজের বুকের সাথে মিশে নেয় মায়াকে। মায়া এখনো চোখ মুছতে যাচ্ছে, বারবার নাক টানার শব্দ হচ্ছে। অসীম প্যান্টের পকেট থেকে রুমাল বের করে মায়ের নাক মুখ মুছে দেয়। ঠোঁটের কোণে তার রাজ্য জয় করা হাসি। তার প্রাণপ্রিয়সী যে তার ভালোবাসায় এমন শক্তপোক্তভাবে বন্দী হয়ে গেছে, ভাবতেই তার আনন্দের সীমা হারিয়ে যাচ্ছে। চেনা পরিচিত স্মৃতি বিজড়িত রাস্তায় দাঁড়িয়ে আছে নীরাজ। সরু গলির মতো মাটির কাঁচা রাস্তা, পাশে একটা পুকুর। পুকুরে হাঁসের ছানার সারিবদ্ধ দল হইচই শব্দ তুলছে। নীরাজের মনে পড়ে যায় অতীতের দিনগুলোর কথা। বড্ড বোকাশোকা সরল সেই সামান্য কিছু স্মৃতি, তবু ভীষণ মধুর। এই মধুর মুহূর্তগুলো মনে করতে জসিম প্রায় ছুটে আসে কদমপুর গ্রামে। হুটহাট দেখা হয়ে যায় পলাশের সাথে। কিছু সময় এদিক সেদিক ঘুরে আবার চলে যায়। শান বাঁধানো পুকুর ঘাটে বসে আছে নীরাজ। হঠাৎ পিছন থেকে মেলি কণ্ঠস্বর ভেসে আসে, কেমন আছেন? নীরাজ ঘুরে তাকায়। ঘাটপাড় ছেড়ে উঠে আসতে আসতে হালকা হেসে কলির কথার উত্তর দেয়, এই তো চলছে, অনেকদিন পর দেখা। আপনি কেমন আছেন? জি আছি। ভর দুপুরবেলা আত্মীয় মানুষ আত্মীয় বাড়ি না গিয়া এইখানে বসে কি করেন? বাড়ির মধ্যে চলেন, পলাশে ডাকি। না না, ব্যস্ত হবেন না, কাউকে ডাকতে হবে না। আমি মাঝে মাঝে আসি এখানে, জমি ফসল ফলাদি ব্যবসা আসতে হয় আর কি। পলাশের সাথে দেখা হয় মাঝে মাঝে। ও, আপনার বাড়ির সবাই ভালো আছে? জি, সবাই ভালো আছে। এক ঝলক মিষ্টি হাসির রেখা খেয়ে যায় কলির ঠোঁটের কোণে। নীরাজের দেখা পাওয়ার মলিনতা কেটে যায় এক নিমিষেই। তার সাথে সামান্য কিছু কথা বলাতেই বুকের মধ্যে ধূপধাপ শব্দ তোলে কলির। শীতলতা বয়ে যায় মন প্রাণ জুড়ে।
আরও কিছু কথা বাড়াতে কলি আগ্রহী হয়ে জিজ্ঞেস করে, আপনি কি এখনই চলে যাবেন? না, আসলে দুপুরবেলা তো খাওয়া দাওয়া কইরা যাই। আজ না, অন্য একদিন যাব। তাইলে বসেন, আমি পলাশের ডাইকে আনি, ওর সাথে দেখা কইরা যান। হাত ঘড়িতে সময় দেখে নিরাজ ব্যস্ততা সুরে বলে, থাক আজ আর না, আমাকে এখন যেতে হবে, দেরি হয়ে গেছে, আবার আসবো, ভালো থাকবেন, আসি। নিরাজের চলে যাওয়ার পানে অপলক চেয়ে থাকে কলি। ঠোঁটের ফাঁকে আওড়ায় নিরাজ নামটি। অস্পষ্ট স্বরে বলতে থাকে, আর একটু থাইকা যান না, আমি আমার চোখের পিপাসাটা মিটাই। আপনারে দেখলে আমার সব কষ্ট পালাইয়া যায়, থাইকা যান না আর একটু। কেন যে আপনারে আমি একটুখানি শুয়ে দিতে পারি না? এই একটা মানুষকে দিনের পর দিন একটু একটু করে দূর থেকে ভালোবেসে যায় কলি, কিন্তু কোনোভাবেই যেন তার মনের কাছাকাছির নাগাল পায় না সে। কি করে বোঝাবে তাকে অন্তরে লুকিয়ে থাকা তাকে নিয়ে সেই গুপ্ত বাসনার কথা? তার সাথে কি তার কোনোদিন থেকে মেলে? সে কি আর কলি কি? তেল জলে তো কখনই মিশে খায় না। কলি তো এক অভাগা পোড়া কপালি, অন্যের ঘরের বোঝা, যার দুই কুলে দুঃখ ছাড়া আর কেউ নাই। শুধু শুধু তার প্রতি অন্তরে ভালোবাসা পুষে রেখে কষ্ট পেতে হবে আজীবন। আর ওদিকে সে হয়তো কোন রাজ্যে থেকে রাজকন্যা ধরে এনে তাতে মন প্রাণ সঁপে দেবে। কথাগুলো ভাবতে ভাবতে কলি দীর্ঘশ্বাস ছেড়ে পুকুর ঘাটে বসে পড়ে। পুকুরের টলমল করা পানির দিকে স্থির হয়ে তাকিয়ে থাকে। আস্তে আস্তে নেমে পড়ে পুকুরের পানিতে, তারপর টুপ করে ডুবে যায় অতলে। জাবেদার শরীরটা ভালো নেই গত কিছুদিন যাবত। শরীর বসে গেছে একদম, চলাফেরা আগের মতো হয় না। বিছানায় শুয়ে থাকে দিনরাত। সংসারের কাজ সেরে মুর্শিদা তার যত্ন নেন, পাশাপাশি হাত পাখার কাজ নিয়ে বসে থাকেন। তবে আগের মতো মন হাত কোনোটাই চলে না তার। মুখে আঁচল চেপে লুকিয়ে লুকিয়ে মেয়ের জন্য কাঁদে। কলিও এখন আর তেমন আসে না। পলাশটাও তার স্কুল পড়াশোনা নিয়ে ব্যস্ত। এদিকে সরোয়ারের স্কুলের চাকরিটাও 3 মাস পর থেকে বন্ধ হয়ে যাবে। স্বল্প বেতনের হলেও সংসার চালাতো টেনে টুনে, এখন সেটাও থাকবে না। অসুস্থ মা ঘরে, সংসারের খরচ সহ পলাশের পড়াশোনার খরচ সব মিলিয়ে সরোয়ারের আজকাল মন মেজাজ ঠিক থাকে না। সবসময় চিন্তা ভাবনা করেন, তবে মায়াকে ভালো ঘরে বিয়ে দিতে পারায় নিজের মনে স্বস্তি পান তিনি। পুকুর ঘাট থেকে উঠে আসে কলি। টানা 2 ঘন্টা পুকুরের পানিতে ডুব সাঁতার করে বাড়ির দিকে পা বাড়াতে মুর্শিদার সাথে দেখা। এই কলি, আমাদের বাড়ি যাস না কেন? পথে ঘাটেও তো দেখি না। আর কই ছিলি এ কয়দিন? বাড়িতেই কাকি, বাড়ি থেকে বাইর হইতে সময় কই পাই, সারাদিন কাজ করি। ও, তোর দাদি অসুস্থ, দেখতে চাস? মায়া তো কাছে নাই, তুই কাছে গেলে কথা টথা বললে ভালো লাগবে তার। কাকি, মায়া আসবে না? ও নিশ্চয় এখন কাজে ব্যস্ত, কলেজ করে, সংসারের কাজ করে, স্বামীর সেবা করে। জানো তো কয়দিন পর মায়ার মতো আমিও ব্যস্ত হইয়া যাবো। আমারও বিয়ে হইব, তবে ওর স্বামীর মতো সুন্দর আর ভালো স্বামী পাবো না। আমার তো বিয়ে হইব কোনো বুড়া বেটার সাথে। কলির চোখ ভর্তি পানি ছলছল করছে। দীর্ঘ সময় পুকুরে গোসল করা চোখ দুটো গর্তে ঢুকে গেছে যেন। হাত পায়ের আঙুল কুকড়ে গেছে। গায়ে কাঁপুনি দিচ্ছে ঘন ঘন। কোকড়ানো চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে অনবরত। কলিকে দেখে মুর্শিদার কষ্ট হয়। কলির মাথায় হাত রাখে মুর্শিদা। সাথে সাথে 2 চোখের অশ্রু ছেড়ে দেয় কলি। চোখের পানি মিশে যায় ভেজা মুখশ্রীর আড়ালে। হতভাগা মেয়েটার মনে যে কত কষ্ট মুর্শিদা জানে বলেই তাকে নিজের মেয়ের মতো করেই ভালোবাসে। আমার কিছু ভালো লাগে না কাকি, বাড়ি যা, ভেজা গায়ে থাকিস না, জ্বর বাঁধব, বিকালে একবার আসিস, তোর দাদিরে দেখে যাস। আচ্ছা। ছাদের মেঝেতে পাটি বিছিয়ে শটান হয়ে শুয়ে আছে জবা। পাশে ছোট্ট বিছানায় পাতা, তাতে গা উল্টিয়ে শুয়ে আছে জেসমিনের ছেলে মনাই। হাত পা নাড়িয়ে খেলছে সে। ছাদের এক পাশে কিছু কাছের বয়ম ভর্তি আচার রোদে শুকাচ্ছে জেসমিন। গতকাল জেসমিন তার ছেলেকে নিয়ে শ্বশুরবাড়ি ছেড়ে একেবারে চলে এসেছে। তা নিয়ে বাড়িতে ছোটোখাটো একটা কাণ্ড বেঁধে বসে আছে। জহুরা মুখ গোমরা করে বসে আছে।
সংসারের সব ভুলে সে গালে হাত দিয়ে চিন্তা করছে সারাদিন। মাঝে মাঝে জেসমিনকে উল্টাপাল্টা শুনিয়ে দেয় কয়েক কথা, তাতে জেসমিনের কোনো হেলদোল দেখা যায় না। হুটহাট করে মানিকও চলে আসে এ বাড়িতে। ছেলেকে না দেখে থাকতে পারে না সে। জেসমিনকে নানান বুঝ দিয়েও শেষে ব্যর্থ হয়ে বাড়ি ফিরে যায় মানিক। এভাবেই চলছে তাদের দাম্পত্য জীবন। জবা উঠে জেসমিনের পাশে বসে, কৌশলে আচারের একটা বয়াম লুকিয়ে ফেলে ঝর্ণার আড়ালে। আপা, তোর কপাল তো কত ভালো, দুলাভাই তোরে কত ভালোবাসে। তুই বারবার রাগ কইরা চলে আসিস, অমনি দুলাভাই তোর পিছে পিছে আসে, থাকতেই পারে না। কেন যে তুই তার কষ্ট দিস? জবার হাত থেকে আচার বয়াম কেড়ে নেয় জেসমিন। চোখ মুখ ভার করে তাকিয়ে থাকে খানিকক্ষণ, মুখ ফিরিয়ে নেয় আবার। কিরে আপা, এমন করলি কেন? এই আপা, দুলাভাইরে তুই পছন্দ করিস না? না, আমি তো আরো অনেক আগেই চলে আসতাম, খালি তোর কথা ভাইবা আসি নাই। তুই বড় হইছস, তোরে তো ভালো ঘরে বিয়ে দিতে হইব। আজ যাওয়ার কোনো জায়গা নাই বইলা ঘুরে ফিরা এই বাড়িতে আসতে হয়, নয়তো এখানেও আসতাম না কোনো দিন। এসব কি বলিস আপা? তোর বাড়ি, তুই আসবি না কার কি? মানুষের কথায় জীবন চলবো? এছাড়া আমি তো কোনো দিন বিয়ে শাদি করুম না, ওইসব চিন্তা আমার নিয়ে বাদ দে তো। কেন করবি না? তোর জীবনে তো কোনো প্যাঁচ ঘোষ নেই। সেদিন নাকি কারা এসে দেখে গেছে তোরে। জবা মুখ ভেঙচি কেটে বলে, গেছে, আমি সামনে যাই নাই, তারা আমার ঘরে ঢুকে নিজে থেকে দেখে গেছে। যাক, ভালো হয়েছে। তোরে বিয়ে দিয়ে নিরাজের জন্য বউ আনতে হবে। ওর তো বয়স পার হয়ে গেল, সমবয়সী এক ভাই বিয়ে করছে, ওরে কি আর বসাইয়া রাখা যাইব? মাত্রই ছাদে উঠেছিল নিরাজ। জেসমিনের কথা কানে পৌঁছাতেই আর সামনে এগোয় না, ছাদ ছেড়ে চলে যায়। একটু পর দৌড়ে আসে রাবেয়া, জবার কাছে গিয়ে কানে কানে বলে, জবা আফা, আপনার নামে একটা চিঠি আইছে, এই যে দেখেন। আমার জন্য চিঠি? দে তো। তোমাকে প্রথম দেখেই ভালো লেগেছিল, কিন্তু বলতে সাহস পাইনি। আমিও বুঝতে পারিনি, অনেক দিন হয়ে গেল, তাই দেরি করতে চাই না। আজ বলেই দিলাম তোমাকে ভালোবাসি, দয়া করে আমাকে কবুল করে নাও, ইতি অসীম। সময়ের সাথে সাথে জীবন যে হুটহাট করে পাল্টে যায়, সত্যি বলা দেয় জীবনের পথে ঘটে যাওয়া সকল মুহূর্ত ঘটনা। সময় এমনভাবে বদলাতে শুরু করে, অতীতের জীবনের সাথে যেন কোনো মিল খুঁজে পাওয়া যায় না আর। সময় কখন কিভাবে কোথায় পরিবর্তন হয়ে যায় তা হাতে গুনে বের করা যায় না। যেমন পাল্টে গেছে মায়ের জীবন। এই তো কদিন আগেই তার জীবন কাটত অজপাড়া গায়ের ছোট সহজ সরল এক মধ্যবিত্ত পরিবারে। জীবনযাপন ছিল অতি সাধারণ। গায়ের বিদ্যালয় থেকে মাধ্যমিক শেষ করে শহরে পড়াশোনা করাটা ছিল তার কাছে অনেক বড় মাপের কিছু। কিন্তু হুট করে অসীম নামের কেউ এসে যেন পাল্টে দিল মায়ের জীবনটা। পরিবেশ, জীবনযাপন থেকে শুরু করে সকল কিছুই যেন বদলে গেছে। শহুরে পরিবেশের সাথে খাপ খাইয়ে নিয়েছে অতি সহজেই। তাতে বিশেষভাবে অবদান রেখেছে তার প্রিয় অর্ধাঙ্গ। মায়াকে কলেজ থেকে নিয়ে এসে চটজলদি তৈরি হয়ে অসীম আর মায়া বেরিয়েছে মির্জাবাড়ির উদ্দেশ্যে। গত সপ্তাহে যাওয়ার কথা ছিল অসীম, যেতে পারেনি। অসীমের দাদা সাখত মির্জা বারবার লোক পাঠিয়ে দিয়েছেন মায়াকে সাথে আনতে, কিন্তু অসীমের ব্যস্ততার কারণে হয়ে ওঠেনি। আজ যে সময় সুযোগ করে অর্ধাঙ্গিনীকে নিয়ে নিজের পৈতৃক নিবাসে ফিরেছে অসীম। মনে তার নানা সংখ্যা, কে জানে মায়াকে সবাই কিভাবে দেখবে। যদি মায়ের মনে নেতিবাচক কোনো প্রভাব পড়ে মন ভেঙে যাবে। অসীম চায় না তার ভালোবাসার মানুষটা কোনোভাবে সামান্য একটু কষ্ট পাক, তাতে যে তার মনটাও ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। যদিও মায়া জানে না অসীম তাকে কতটা ভালোবাসে। মায়াকে বরণ করে তোলা হয়েছে এ বাড়িতেই প্রথম তার আগমন। বাড়ির কাজের লোকগুলো ছোটাছুটি করে কাজ সারছে। কিছুটা পুরনো ধাঁচের বাড়ি হলেও মস্ত বড় বাড়িটা। বিভিন্ন জায়গায় রং খসে খসে পড়ছে। বাড়ির উঠোন ঘিরে চারপাশে বিশাল বড় বড় বারান্দা সহ থাম্বা। বারান্দার কোণাগুলোতে সারি সারি ফুলের টব লাগানো। বাড়ির পাকা উঠোনের এক পাশ দিয়ে কিছু গাছ, নতুন গাছের চারা লাগানো। এগুলো অসীমের করা, সে গাছপালা পছন্দ করে। বাড়ির পিছনের অংশটা গাছপালায় ভরা। আম, কাঁঠাল, পেয়ারা
আরও কিছু ফল ফলাদি গাছ। এ বাড়িতে অসীমের দাদা দাদি, ছোট চাচা চাচি আর তাদের দুটো মেয়ে সহ অসীমের একমাত্র ফুপু ও স্বামী সন্তান সহ বেশিরভাগ সময়ই থাকেন এখানে। মায়া বসে বসে উকি ঝুঁকি মেরে সারা বাড়িটার চোখ বোলাচ্ছে। বাড়ির দেয়ালে ঝুলছে সকলের বাঁধানো ছবি, বেশিরভাগ অসীমের। ছোটবেলায় বিভিন্ন অঙ্গভঙ্গি দেওয়া ছবিগুলো দেখে মায়ার চোখ আটকে যায়। মুচকি হাসে মায়া, লজ্জা স্বরে নিজে মনে বলে, আপনি ঠিক একটা ফুটন্ত গোলাপের মতো সুন্দর। বিশাল বড় একটা থালা হাতে ঘরে ঢোকে দুটো কাজের মহিলা। থালা ভর্তি গরম খাবার, সুন্দর করে সাজানো গোছানো হয়েছে। পোলাও, খাসির মাংস, গরুর মাংসের ভুনা, বেগুন পটল সহ ডিম ভাজি। অন্য থালাতে সাদা ভাত, রোস্ট করা মুরগির মাংস, মাছ ভাজা সহ পায়েস, পাশাপাশি মস্ত বড় বড় আকারের কিছু মিষ্টি। সোনালি রঙা পিতলের ছোট ছোট বাটিতে করে 3-4 রকমের আচার, তারপর সাথে আনা হয়েছে মিষ্টি পান। থালাগুলো টেবিলের উপর রেখে মহিলা দুটো চলে যায়। মশলাদার সকল খাবারগুলো থেকে গরম ধোঁয়া উঠছে। টকঝাল মিষ্টি গন্ধে পুরো ঘরময় ভরে উঠেছে যেন। মায়ার অস্বস্তি যেন বেড়েই চলেছে। এমন নবাবী ভাব সাপ তার কোনো কালেই পছন্দ ছিল না। নিজের কাছে ভীষণ ছোট লাগে তার। একটু পর হাসতে হাসতে দুটো মেয়ে ঘরে ঢোকে। ধপ করে বসে পড়ে মায়ার পাশে। মেয়ে দুটো দেখতে একই রকম সুন্দরী। মায়া অপলক তাকে দেখে। এবারের প্রতিটা মানুষই এত সুন্দর, কোনো কমতি নেই কারো মাঝে। অসীম নিজেও তাই। একটা মানুষ সব দিক থেকে এতটা পরিপূর্ণ কিভাবে হয় সে ভেবে পায় না। মেয়ে দুটোর মাঝে থেকে একজন বলে উঠল, তোমার নাম কি মায়াবতী? চমকে ওঠে মায়া। শুধুমাত্র মায়াবতী নামটা একজনই ডাকে, অসীম। অন্য কেউ তা কিভাবে জানবে? হয়তোবা উনি বলেছে, আমার নাম মায়া। মেয়ে দুটো হেসে ওঠে, আবার বলল, আমরা জানি তোমার নাম, তুমি খুব সুন্দর। তুমি একটু কম কথা বলো তাই না? আমরা কিন্তু অনেক বেশি কথা বলি। ও, তোমাকে তো পরিচয় দেওয়া হয়নি। আমরা অসীম ভাইয়ের ছোট চাচার মেয়ে, আমি নীলা আর আমি মিলা। অন্যজন হেসে বলল, আমরা কিন্তু যমজ বোন। তোমাকে তুমি করেই বলছি। নীলা আর মিলা দুজনে মিলে তাদের সম্পর্কে একে একে সব বলল মায়াকে। মায়ার সাথে মুহূর্তের ভেতর ভাব হয়ে গেল তাদের। এখন মায়ের কিছুটা স্বস্তি বোধ হচ্ছে। নীলা বলল, তুমি জানো ভাই কিন্তু তোমার জন্যই এতদিন গ্রামে থেকেছে। মায়া কিছুটা লজ্জিত হয়ে বলে, জানি। আমাকে বিয়ে করেছে, এই জন্য অনেক কষ্টে তাকে গ্রামে থাকতে হয়েছে। বিয়ের আগের কথা বলছি। তোমাদের প্রথম দেখা হয়েছিল শাপলা বিলে, তারপর কোনো এক মেলায়, তাই না? ভাই তো প্রথম দেখাতেই শেষ। এরপর তোমাকে রোজ রোজ দেখতে তোমার বাড়ির সামনে যেত, লুকিয়ে লুকিয়ে দেখতো তোমাকে। নীলা বলল, তুমি জানো না ভাই তোমাকে এসব বলেনি, আমাদের সব কথা বলেছে। আরে আমরা হলাম ভাইয়ের ডান আর বাম হাত। কি বলিস মিলা? হ্যাঁ, অন্য কেউ সব জানে না, আমরা জানি। সবাই তো জানে বড় চাচি তোমার সাথে ভাইয়ের বিয়ে দিয়েছে। আসলে ভাই নিজেই, দাদা আর বাবা তো চেয়েছিল মেধা আপুর সাথে। মিলাকে মাঝ কথায় আটকে দিয়ে নীলা বলে, আচ্ছা সব কথা এখন থাক, আমরা বরং আজ সুন্দর করে ফুল দিয়ে ভাইয়ের ঘরটা সাজাই চল। মায়া আরও কিছুটা অবাক হয়ে যায়। তাকে দেখতে রোজ রোজ বাড়ির পথে যেত অসীম। লুকিয়ে দেখতো, কই এসব তো মায়া জানে না। তাছাড়া কেন এসব করতে যাবে? মেধা নাকি একটা বলতে গিয়ে থেমে গেল ওরা। কেন? মেধাকেও চেনে ওরা? কি এমন সম্পর্ক? অসীমের চাচি দাদি সহ সকলে এসে মায়াকে নিয়ে খাবার টেবিলে বসে, কিন্তু অসীম এখনও দাদার ঘর থেকে বের হয়নি। অসীমের চাচি পুত্র সন্তানহীন, যে কারণে তিনি অসীমকে তার মেয়ে দুটোর চেয়ে কম ভালোবাসেন না, বরং তাদের চেয়ে অধিক স্নেহ করে থাকে। নীলা, যাত অসীমকে ডেকে নিয়ে আয় তো, অনেক বেলা হয়ে গেছে, খেতে আসতে বল। ভাই তো দাদুর ঘরে, মা দাদুর সাথে কি নিয়ে দুজনের মাঝে কথা কাটাকাটি, নিশ্চয় মায়া ভাবিকে নিয়ে। মায়া মনে মনে ভীষণ দুঃখ পায়। আসার সময় অরুণা এ বাড়ির সম্পর্কে অনেক কথা বলে দিয়েছেন। এ বাড়ির প্রতিটা মানুষের মন জয় করতে হবে। তাদের একমাত্র আদরের ধন অসীম, আর তার বউ হিসাবে মায়ার কদর এ বাড়িতে বহু বহু গুণ। সবাই আগে আগে মনক্ষুণ্ণ হলেও
মায়াকে মাথায় তুলে রাখবে, এটা মায়ার মনে রাখতে হবে। অসহায় ভঙ্গিতে জবা হাত পা ছড়িয়ে শুয়ে আছে বারান্দার মেঝেতে। রাবেয়া মেয়েটা প্রতিনিয়ত এমন বাড়াবাড়ি করে। হাসি ঠাট্টা তামাশা করার জন্য তার জন্ম জন্মান্তরের অভ্যাস। এর আগেও সে এমন বহু কাজ করেছে, কিন্তু এবার তার বাড়াবাড়িতে জবা খুব কষ্ট পেয়েছে। সেদিন হুট করে কোত্থেকে একটা উটকো চিঠি এনে হাতে ধরিয়ে দিয়ে বলল অসীমের চিঠি। পরে জবা জানতে পারে চিঠি আসলে পাশের বাড়ির পারুলের। রাবেয়ার হাত দিয়ে পারুলের জন্য চিঠি পাঠিয়েছে কেউ, কিন্তু চিঠিতে নাম লিখতে সাহস হয়নি। পারুল চিঠি ফিরিয়ে দেওয়ায় জবা সেই চিঠির নিচে সুন্দর করে অসীমের নাম লিখে জবাকে বোকা বানিয়েছে, যার কারণে জবার জ্বলে ওঠা প্রদীপ যেন ধূপ করে নিভে গেছে। ভীষণ কষ্ট পেয়েছে জবা। রাবেয়া ভয়ে আর জবার সামনে যেতে সাহস পায়নি, পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। একটু পর আবার আসে রাবেয়া, পা টিপে টিপে ঘরে ঢোকে জবার। উকি ঝুঁকি মারে জবার মুখের ওপর। অমনি জবা চোখ পাকিয়ে উঠে বলে, তুই আমার আশেপাশে আর আসবি না রাবেয়া, তোর মজা মস্করা দিন দিন বাইরে যাইতেছে, তোর মুখ দেখতে চাই না, ঘর থেকে বাইর হ আমার। জবা ভয়ে ভয়ে বলে, আফা খালুজান আপনার বিয়ে ঠিক করছে, মজা করতাছি না, খোদার কসম সত্য কইতাছি। রাবের কথা শেষ হতে না হতেই নিয়াজ ঘরে ঢোকে। জবার দিকে তাকে মুচকি হেসে ঠাট্টার ছলে বলে, তোর তো বিদায়ের ঘন্টা বেজে গেছে, কোনো আবদার থাকলে বলে ফেল, এরপর এ বাড়িতে আর কোনো আবদার চলবে না তোর। জবার বুক ধক করে ওঠে, তার মানে রাবের কথা মিথ্যা না। সত্যি অসীম নামক কাউকে জীবন থেকে মুছে নতুন কোনো নামের উত্থান হবে? সে কি তা আদৌ করে উঠতে পারবে? তা নাকি অন্তরে আর এক বাইরে আরেক নিয়ে সারা জীবন ধুকে ধুকে কাটাবে? আকাশ পানে তাকে দীর্ঘশ্বাস ছাড়ে জবা। লালপাড়ের বাসন্তী রঙা জামদানি শাড়ি পরে বাঙালিয়ানা সাহায্যে সেজেছে মায়া। লম্বা বেনুনিতে বেলি ফুলের মালা পেঁচিয়ে সামনের বাদিকটায় ঝুলিয়ে দেওয়া হয়েছে। কোমরে ঝুলছে ঝালর দেয়া ভারী কোমর বন্ধনী, ঠোঁট জুড়ে টকটকে লাল লিপস্টিক। গা ভর্তি গয়না দিয়ে মায়াকে বাহারি সাজে সাজিয়েছে নীলা আর মিলা। মায়াকে ধরে নিয়ে ঠেলে ঢুকিয়ে দেওয়া হয় অসীমের ঘরে, তারপর হাসতে হাসতে দুবন দৌড়ে পালিয়ে যায়। অসীম নিজের ঘরে আধ অবস্থায় শুয়েছিল। কোলের ওপর বালিশ রেখে দু হাতে মাথা চেপে ধরে চোখ বুজে আছে, মুখে তার ভীষণ বিরক্তির ছায়া। মায়া এক পলক অসীমের দিকে তাকিয়ে ফের চলে যায় বাইরের দিকে। দরজা পেরিয়ে যাওয়ার আগেই অসীম আঁচল ধরে হ্যাঁচকা টান দেয়। আচমকা টানে শাড়িতে বেঁধে কোমর থেকে ছিটকে পড়ে যায় কোমর বন্ধনী। শাড়ির ভাঁজ এলোমেলো হয়ে যাওয়ায় মায়া দু হাতে কোমর চেপে ধরে। মায়া নুয়ে যায় বুকের সাথে। অসীম আরো খানিকটা কাছে এসে থুতনি ধরে মুখ উজিয়ে অপলক চেয়ে আছে মায়ার দিকে। এক নিমিষে যেন সকল বিরক্তির ছাপ চলে যায় তার। ঠোঁটে খেলে যায় হাসির রেখা। কে সাজিয়েছে? নীলু? ওকে বলে দিয়ে ওদের জন্য উপহার বরাদ্দ করা আছে। আমার একটা মাত্র বউ এত সুন্দর করে সাজিয়েছে, কিছু তো পাওনা থেকেই যায় ওদের। যদি আমার বউয়ের সাজগোছের কোনো দরকার নেই, চাঁদের সৌন্দর্য তো সর্বদা সুন্দর। আর আমার সেই চাঁদটা আমার মায়াবতী, আমার বাচ্চা বউটা। মায়া ভীষণ লজ্জা পায়, বারবার লজ্জা আড়ষ্ট হতে থাকে, শরীর ঘেমে একাকার হয়ে যায়। শাড়ির আঁচলে হাত মোচড়াতে মোচড়াতে থাকে সমানে। নাকের ডগায় জেগে ওঠে বিন্দু বিন্দু ঘাম। অসীম এগিয়ে যায়, খপ করে মায়ার হাতটা ধরে নিয়ে নিজের বুকের বাঁ পাশটায় রাখে। চোখ বুজে গাঢ় শ্বাস নেয়। দ্রুত বেগে ছুটতে থাকা হৃৎপিণ্ডের ক্রমাগত ধুকপুকানি টের পেয়ে মায়া ভয় পেয়ে যায়। তার সাথে উষ্ণ শক্ত হাতের স্পর্শে চিত্ত জুড়ে নাড়া দিয়ে ওঠে মায়ার। ফট করে হাতটা সরিয়ে নিতে গেলে আরও খানিকটা শক্ত করে ধরে রাখে অসীম। মায়ার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, কিছু বুঝতে পারছো? এটার কারণ তুমি। মায়া কাচুমুচু করতে থাকে। গালে তার হালকা লালিমও ছড়িয়ে পড়ে। নিচু স্বরে বলে, আমার জন্য নীলা মিলা অপেক্ষা করছে, যেতে দিন। যদি না দেই, এত বেশি লজ্জা পেও না মায়াবতী, আমি কিন্তু আরো পাগল হয়ে যাচ্ছি।